পুনর্বাসন বিশেষজ্ঞ হলেন একজন ডাক্তার যিনি শারীরিক এবং পুনর্বাসন দিক থেকে প্রতিবন্ধকতার উপর বিশেষজ্ঞ এবং শুধুমাত্র শারীরিক দিকটি নয় বরং একটি আরও সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা। এটি অন্তর্ভুক্ত করে মানসিক দিকগুলি দেখা, প্রতিবন্ধকতা অর্জনের মানসিক দিকগুলি, সামঞ্জস্যের সমস্যা, এছাড়াও কাজের ফিরে আসা, অবসর কার্যকলাপে ফিরে আসা, যৌনতা এবং সাধারণ জীবনের ভূমিকা দেখা, পুনরুদ্ধার সর্বাধিক করা এবং জীবনের গুণমান উন্নত করার লক্ষ্য। তাহলে যদি আমার প্রয়োজন হয়, আমি কিভাবে একজন পুনর্বাসন চিকিৎসক খুঁজে পাব? সাধারণত পুনর্বাসন চিকিৎসকরা একটি পুনর্বাসন পরিবেশে কাজ করেন, যেমন বড় সাধারণ হাসপাতালের বিশেষ পুনর্বাসন ওয়ার্ডে বা একটি স্বতন্ত্র পুনর্বাসন কেন্দ্রে। নিউজিল্যান্ডে এবং বিশ্বের সমস্ত দেশে এমন অনেক কেন্দ্র রয়েছে। এবং পুনর্বাসন চিকিৎসক এবং পুনর্বাসন কেন্দ্র বা দলের পরিষেবাগুলি সাধারণত একটি রেফারেল সিস্টেমের মাধ্যমে অ্যাক্সেস করা হয়, হয় তীব্র সার্জিক্যাল বা মেডিকেল ওয়ার্ড থেকে বা প্রাথমিক যত্ন চিকিৎসক বা সম্প্রদায়ের অন্যান্য স্বাস্থ্য পেশাদারদের মাধ্যমে। আপনি একটি পুনর্বাসন দল উল্লেখ করেছেন। আপনি দলের দ্বারা কি বোঝাতে চান? এটি বিশেষত্বের একটি অনন্য দিক। এটি একটি বড় থেরাপিস্ট দলের অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে ফিজিওথেরাপিস্ট, কর্মসংস্থান থেরাপিস্ট, বক্তৃতা থেরাপিস্ট এবং এই ক্ষেত্রে অনেক অন্যান্য পেশাদার। তাহলে পুনর্বাসন প্রক্রিয়ায় আমাকে এটি প্রতিবন্ধকতার প্রকৃতির উপর নির্ভর। যাই হোক, যদি প্রতিবন্ধকতাগুলি রোগীর সম্প্রদায়ের কার্যকারিতায় উল্লেখযোগ্যভাবে প্রভাবিত না করে, তবে তারা আউটপেশেন্ট হিসাবে আসতে পারে বা প্রকৃতপক্ষে তারা সম্প্রদায়ের মধ্যেই পুনর্বাসন পেতে পারে, অর্থাৎ বাড়িতে পরিষেবা। তাহলে যদি আমি একটি স্ট্রোকের পর পুনর্বাসন কেন্দ্রে যাই, আমি কি আশা করতে পারি? আপনি প্রাথমিকভাবে একটি মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন বর্তমান কার্যকারিতার স্তরটি দেখতে। ঘাটতিগুলি কি, সমস্যাগুলি কি, এবং আমি এই বিশেষ থেরাপিস্টদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বলতে পারি। যাই হোক, এই প্রাথমিক মূল্যায়ন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই বিশেষ রোগী এবং অথবা তার পরিবার যে লক্ষ্যগুলি অর্জন করতে চায় তা দেখা। একবার এই লক্ষ্যগুলি নির্ধারণ করা হলে এটি পুনর্বাসন দলকে এমনভাবে আমি শুনেছি যে আমার স্ট্রোকের পর তাড়াতাড়ি পুনর্বাসন পাওয়া গুরুত্বপূর্ণ। কেন তা? এবং আমরা এই পুনরুদ্ধার সময়কালকে ভালোভাবে ব্যবহার করতে চাই পুনর্বাসন ইনপুটকে তীব্র করে, ফলে ফলাফল সর্বাধিক করা। তাহলে স্ট্রোকের পর উন্নতি হতে কতক্ষণ সময় লাগে, এবং আমি কি আমার স্ট্রোকের আগে যে শারীরিক অবস্থায় ছিলাম সেখানে ফিরে যেতে পারবো? কিন্তু সাধারণভাবে বলতে গেলে রোগীরা যদি শুরুতে উল্লেখযোগ্য ঘাটতি না থাকে তবে কয়েক সপ্তাহের মধ্যে উন্নতি করতে পারে, কিন্তু যদি তাদের আরও উল্লেখযোগ্য ঘাটতি থাকে তবে তাদের কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং প্রকৃতপক্ষে কখনো কখনো কয়েক মাস সময় লাগতে পারে। যাই হোক, গবেষণায় দেখা গেছে যে স্ট্রোক রোগীরা, এমনকি গুরুতর বা ঘন স্ট্রোকের ক্ষেত্রেও
বছরের পর বছর ধরে পুনরুদ্ধার করতে পারে, যদিও ধীর গতিতে। স্ট্রোকের ফলে প্রতিবন্ধকতা নিয়ে বাঁচার জন্য আপনার কী পরামর্শ আছে? পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে এবং আশা করি স্বাধীনতা এবং গতিশীলতার একটি ভালো ডিগ্রি এবং দৈনন্দিন জীবনের কার্যকলাপ অর্জন করে বেশিরভাগ ক্লায়েন্ট বা রোগী স্বাভাবিক জীবন কার্যকলাপে ফিরে যেতে সক্ষম হওয়া উচিত। স্বাভাবিক জীবন ভূমিকা, পরিবারে বা কাজে ফিরে আসা। যদিও আপনাকে কিছু ক্ষেত্রে ঘন্টা কমানোর দিকে তাকাতে হতে পারে বা চাকরির বিকল্পগুলি দেখতে হতে পারে। অন্যান্য জীবন ভূমিকা গ্রহণ করা, যেমন অবসর কার্যকলাপ, শখ, যৌনতা এবং এই সমস্ত বিষয়গুলি অর্জনযোগ্য হওয়া উচিত। স্ট্রোকের ফলে প্রতিবন্ধকতা নিয়ে বাঁচার জন্য আপনার কী পরামর্শ আছে? পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে এবং আশা করি স্বাধীনতা এবং গতিশীলতার একটি ভালো ডিগ্রি এবং দৈনন্দিন জীবনের কার্যকলাপ অর্জন করে বেশিরভাগ ক্লায়েন্ট বা রোগী স্বাভাবিক জীবন কার্যকলাপে ফিরে যেতে সক্ষম হওয়া উচিত। স্বাভাবিক জীবন ভূমিকা, পরিবারে বা কাজে ফিরে আসা। যদিও আপনাকে কিছু ক্ষেত্রে ঘন্টা কমানোর দিকে তাকাতে হতে পারে। ঠিক। কিছু ক্ষেত্রে চাকরির বিকল্পগুলি দেখা, অন্যান্য জীবন ভূমিকা গ্রহণ করা। স্ট্রোকের পর আমি কি গাড়ি চালাতে এটি আপনি যে দেশে বাস করেন তার উপর নির্ভর করে। নিউজিল্যান্ডে আইন অনুযায়ী 1 মাসের স্টেপ ডাউন রয়েছে। স্ট্রোকের পর 1 মাসের জন্য গাড়ি চালানোর অনুমতি নেই। এরপরে এটি পুনরুদ্ধারের ডিগ্রির উপর নির্ভর করে। কিছু ক্ষেত্রে ক্লায়েন্টকে আবার গাড়ি চালানোর অনুমতি দেওয়ার আগে একটি অন দ্য রোড ড্রাইভিং মূল্যায়ন প্রয়োজন হতে পারে। স্ট্রোকের পর যৌন অক্ষমতার উচ্চ হার রয়েছে, যা বিভিন্ন কারণের সংমিশ্রণের কারণে হতে পারে। উদাহরণস্বরূপ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলি বেশ সাধারণ। মানসিক দিকগুলি, আরেকটি স্ট্রোক হওয়ার ভয় বা যোগাযোগ। নিশ্চিত। সঙ্গীতের মধ্যে, তবে এগুলি যৌন কার্যকলাপ পুনরায় শুরু করার বিরুদ্ধে বড় বাধা নয়, যা লক্ষ্য হওয়া উচিত। এবং কিছু শিক্ষা এবং পরামর্শ প্রয়োজন হতে পারে তা অর্জন করতে। আমার স্ট্রোক হওয়ার পর পুনর্বাসনের অংশ হিসেবে সক্রিয় থাকা কেন গুরুত্বপূর্ণ? এবং যদি আপনি আপনার শারীরিক কার্যকলাপ বাড়ান, তাহলে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই সত্যি স্ট্রোক হওয়ার পর যদি আপনি শারীরিক স্বাধীনতা এবং গতিশীলতা অর্জন করেন, তাহলে ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে একটি ধাপে ধাপে ব্যায়াম করা উচিত। আমি ইউজ ইট অর লুজ ইট শব্দটি শুনেছি। এটি কি পুনর্বাসনের ক্ষেত্রে প্রযোজ্য? আচ্ছা, আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা শরীরের প্রভাবিত অংশের কার্যকারিতা পুনরুদ্ধার করার চেষ্টা করি। এটি ইউজ ইট অর লুজ ইটের বিষয় নয়। কখনো কখনো কার্যকারিতা পুনরুদ্ধার করা বেশ কঠিন। নিশ্চিত। কিন্তু পুনর্বাসন দলের হস্তক্ষেপের সাহায্যে আশা করা যায় যে শরীরের প্রভাবিত অংশের কার্যকারিতা এবং ব্যবহার ধীরে ধীরে উন্নতি করবে। যখন স্পিচ থেরাপিস্টরা দুটি দিকের উপর মনোযোগ দেয়। স্পিচ অংশটি, যা স্পিচের সাথে যে কোনো সমস্যার উন্নতি করার চেষ্টা করে, যা কেবল স্পিচের স্লারিং হতে পারে বা এটি আরও কঠিন স্পিচের ঘাটতি হতে পারে, যেমন কথিত শব্দ বোঝার অক্ষমতা। স্পিচ থেরাপিস্টের অন্য দিকটি হলো গিলার প্রক্রিয়াটি দেখা এবং ঠিক। গিলার প্রক্রিয়াটি সঠিক কিনা তা নিশ্চিত করার চেষ্টা করা এবং রোগীকে এটি অর্জনে সহায়তা করা। অন্যথায় এটি বুকের সংক্রমণ এবং এরকম সমস্যার কারণ হতে পারে। আর অকুপেশনাল থেরাপিস্টদের কি হবে? তারা কি ফিজিওথেরাপিস্টদের থেকে আলাদা? হ্যাঁ, তারা আলাদা। তারা দৈনন্দিন জীবনের কার্যকলাপে স্বাধীনতা অর্জনের তাই টয়লেটিং, পোশাক পরা
স্বাধীনভাবে এবং নিরাপদে অর্জন করা না যায়। এবং বাড়িতে সরবরাহ করা প্রয়োজন এমন সরঞ্জামগুলিও দেখুন, বা আসলে রোগী এবং পরিবারের জন্য জিনিসগুলি সহজ করতে বাড়িতে কিছু পরিবর্তন। আমরা থেরাপিস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেছি, যেমন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। আপনার দলে আর কেউ আছে কি? থেরাপি তাদের দৈনন্দিন কার্যকলাপের রুটিন। তাই তারা রোগী এবং তাদের পরিবারকে আয়ের পরিপূরকতা, যেমন উপযুক্ত সুবিধার জন্য আবেদন করার মাধ্যমে সাহায্য করে। কিছু ক্লায়েন্ট তাদের আগের বাড়িতে ফিরে যেতে পারে না, কারণ উদাহরণস্বরূপ এটি উপরে এবং নিচে এবং বসবাস উপরে, তাই তাদের একটি ভিন্ন বাড়িতে যেতে হতে পারে। তাই একটি হাউজিং কর্পোরেশনের মাধ্যমে একটি আবেদন সাহায্য করা। এছাড়াও পরিবারকে সমস্যাগুলির সাথে মানিয়ে নিতে আমরা থেরাপিস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেছি, যেমন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। আপনার দলে আর কেউ আছে কি? তাদের দৈনন্দিন কার্যকলাপের রুটিনে, এছাড়াও রোগী এবং তাদের পরিবারকে স্ট্রোক নিজেই ফলাফল এবং প্রতিরোধ সম্পর্কে শিক্ষা প্রদান। তাই তারা রোগী এবং তাদের পরিবারকে আয়ের পরিপূরকতা, যেমন উপযুক্ত সুবিধার জন্য আবেদন করার মাধ্যমে সাহায্য করে। কিছু ক্লায়েন্ট তাদের আগের বাড়িতে ফিরে যেতে পারে না, কারণ উদাহরণস্বরূপ এটি উপরে এবং নিচে এবং বসবাস উপরে, তাই তাদের একটি ভিন্ন বাড়িতে যেতে হতে পারে। তাই একটি হাউজিং কর্পোরেশনের মাধ্যমে একটি আবেদন সাহায্য করা। এছাড়াও পরিবারকে সমস্যাগুলির সাথে মানিয়ে নিতে এবং বাহ্যিক সংস্থাগুলির সাথে মোকাবিলা করতে সাহায্য করা, যেমন আবাসিক যত্নে স্থাপনের জন্য উপযুক্ত তহবিল, বাড়ির সাহায্য বা ব্যক্তিগত যত্নদাতাদের সরবরাহ। হোম হেল্প কী ক্ষেত্রে? আচ্ছা, হোম সম্প্রদায় বাস করতে পারে, তাই এটি তাদের সেখানে বাস করতে সক্ষম করে প্রয়োজনীয় সহায়তা সহ। আপনি পুনর্বাসনের জন্য একটি দলগত পদ্ধতির কথা উল্লেখ করেছেন। স্ট্রোক থেকে পুনরুদ্ধার করতে বিভিন্ন কাজের অনেক লোক সাহায্য করছে। আপনি কি একটু ব্যাখ্যা করতে পারেন যে এই লোকেরা আসলে কি করে? ঠিক আছে, যেমন আমি আগেই বলেছি, পুনর্বাসন দলটি একটি দল হিসেবে কাজ করে, থেরাপিস্টদের একটি দল হিসেবে রোগীর প্রতি তাদের মনোযোগ নিবদ্ধ করে এবং রোগীর নিজস্ব লক্ষ্য অর্জনের চেষ্টা করে। আমরা প্রক্রিয়াটির একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি রাখার প্রবণতা রাখি এবং তাই এই বিভিন্ন দলের সদস্যদের অন্তর্ভুক্ত করি। উদাহরণস্বরূপ, ফিজিওথেরাপিস্টরা গতিশীলতার সমস্যাগুলির উপর বিশেষ মনোযোগ দেয়, যেমন বিছানা থেকে চেয়ার। প্রাথমিকভাবে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।